মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এখন আর শুধু একটি আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ক্রমশ এমন এক মোড়ে পৌঁছচ্ছে যেখানে অনেকেই প্রশ্ন তুলছেন, ইরান ও আমেরিকার এই সংঘর্ষ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? এই উত্তেজনার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিস্ফোরক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি শুধু ইসরায়েলকে হুঁশিয়ারি দেননি, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আক্রমণ করে আন্তর্জাতিক মঞ্চে নতুন আগুন জ্বালিয়েছেন। অনেক বিশ্লেষক এখন এই ঘটনাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখছেন, যেখানে ইরান আমেরিকা সংঘাত ধীরে ধীরে এক বিস্তৃত বৈশ্বিক সংকটে পরিণত হচ্ছে। তো তুরস্কের প্রেসিডেন্ট তিনি কি বলেছেন বা বেঞ্জামিন নেতানিয়াহুকে টার্গেট করে কি বলতে চেয়েছেন একবার শোনাই তার মুখেই। Ateşkesin ilan edildiği gün İsrail 254 Lübnanlıyı barbarca katletti. Gözünü kan ve kin bürümüş soykırım şebekesi her türlü insani değeri hiçe sayarak hiçbir kural ve ilke tanımadan günahsız yavruları, kadınları, sivilleri öldürmeye devam ediyor. সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা আর শুধু কথার লড়াই নয়, বরং কার্যত যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। আমেরিকা ও তার মিত্ররা ইরানের সামরিক অবকাঠামোর উপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা শক্তি প্রদর্শন করছে। এই পাল্টাপাল্টি অবস্থানই পরিস্থিতিকে ক্রমশ বিপজ্জনক করে তুলছে। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম হু হু করে বাড়বে, জ্বালানি সংকট তৈরি হবে এবং তার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনেও। বিশ্ব অর্থনীতির উপর এই যুদ্ধের ছায়া ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্ক করে দিচ্ছে যে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে একাধিক শক্তিধর দেশের জড়িয়ে পড়ার সম্ভাবনা। আমেরিকা ও ইসরায়েলের পাশাপাশি ইরানকে সমর্থন করছে কিছু আঞ্চলিক শক্তি এবং পরোক্ষভাবে এই সংঘাতে প্রভাব ফেলছে রাশিয়া ও চীনও। ফলে এটি একটি বহুস্তরীয় সংঘাতে পরিণত হয়েছে, যা সহজে নিয়ন্ত্রণে আনা কঠিন। সংঘাতের বিস্তারও একটি বড় উদ্বেগের বিষয়। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এই সমস্ত অঞ্চলে ইতিমধ্যেই প্রক্সি যুদ্ধ চলছে। এই ছোট ছোট সংঘর্ষগুলো একসঙ্গে মিলে একটি বড় যুদ্ধের রূপ নিতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে কোনো সময়। এই প্রেক্ষাপটে এরদোগানের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি যখন সরাসরি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন, তখন তা শুধু একটি দেশের অবস্থান নয়, বরং সম্ভাব্য জোট রাজনীতির ইঙ্গিত দেয়। তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ন্যাটো সদস্য দেশ হওয়ায় তাদের কোনো সামরিক পদক্ষেপ বৃহত্তর আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবারে একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমেরিকা এবং ইসরায়েল এই দুটি দেশ একত্রিত হয়ে ইরানের ওপর অ্যাটাক শুরু করেছে। ইরান পাল্টা অ্যাটাক শুরু করেছে কোথায়? ইসরায়েলে এবং মিডল ইস্টের যে মুসলিম দেশগুলো, প্রতিবেশী দেশগুলো রয়েছে, ইউএই, কাতার, কুয়েত, সৌদি আরবিয়া, এই সমস্ত যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে তারা অ্যাটাক শুরু করেছে। এবারে মাঝখান থেকে তুরস্ক বলছে যে ইরানের ওপর যে অ্যাটাক হচ্ছে তার প্রতিবাদে ইসরায়েলের ওপর আমরা অ্যাটাক করব। তাহলে শুধু তুরস্ক ইসরায়েলের ওপর অ্যাটাক করার কথা বলছে কেন? ইসরায়েল তো একা এই অ্যাটাক করেনি, করেছে আমেরিকার সঙ্গে একসঙ্গে। আবার এই তুরস্ক আমেরিকার সঙ্গেও মিত্র শক্তিতে রয়েছে ন্যাটোভুক্ত দেশ হিসেবে। তাহলে যদি ইসরায়েলের ওপর তুরস্ক অ্যাটাক করে, তাহলে আর এক মিত্র দেশ আমেরিকাকে তারা ক্ষুণ্ণ করবে, বা আমেরিকার যে পলিসি বা ন্যাটোর যে পলিসি, সেই পলিসির বিরুদ্ধে তারা যাবে। তার মানে বুঝতে পারছেন তো পশ্চিম এশিয়ার এই মুহূর্তের যে কূটনৈতিক যে বাতাবরণটা, সেটা কতটা জটিল অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি ধীরে ধীরে একটি বিশ্বযুদ্ধে পরিণত হতে চলেছে? ইতিহাস বলছে বিশ্বযুদ্ধ হঠাৎ করে শুরু হয় না, বরং একাধিক ছোট সংঘাত, জোট রাজনীতি এবং কূটনৈতিক ব্যর্থতার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিস্থিতি তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষণগুলো অনেকটাই স্পষ্ট। একই সঙ্গে এই সংঘাতকে অনেক সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখা হচ্ছে।
অনেকেই এটিকে ইসলাম বনাম পশ্চিম হিসেবে তুলে ধরছেন, কিন্তু বাস্তবে এটি মূলত ক্ষমতা, প্রভাব এবং নিরাপত্তা নিয়ে লড়াই। ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার এবং যুক্তরাষ্ট্রের তা নিয়ন্ত্রণের চেষ্টা এই বিষয়গুলোই সংঘাতের মূল কেন্দ্রে। তবুও ভাষার ব্যবহার অনেক সময় পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যায়। যখন এই সংঘাতকে ধর্মীয় লড়াই হিসেবে তুলে ধরা হয়, তখন তা মানুষের আবেগকে উস্কে দেয় এবং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ইতিহাসের ক্রুসেডসের সঙ্গে তুলনা টানা হলেও বাস্তবে এই সংঘাতের চরিত্র সম্পূর্ণ আলাদা। ইসরায়েলের ওপর হামলা করা প্রসঙ্গে এবং নেতানিয়াহুকে অ্যাটাক করা প্রসঙ্গে এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট তাইয়িপ এরদোগান কি বলেছেন একবার শোনাই আপনাদের। Ateşkesin ilan edildiği gün İsrail 254 Lübnanlıyı barbarca katletti. Gözünü kan ve kin bürümüş soykırım şebekesi her türlü insani değeri hiçe sayarak hiçbir kural ve ilke tanımadan günahsız yavruları, kadınları, sivilleri öldürmeye devam ediyor. Ateşkesin ilan edildiği gün İsrail 254 Lübnanlıyı barbarca katletti. Gözünü kan ve kin bürümüş soykırım şebekesi her türlü insani değeri hiçe sayarak hiçbir kural ve ilke tanımadan günahsız yavruları, kadınları, sivilleri öldürmeye devam ediyor. বর্তমান পরিস্থিতি তাই এক অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধের সম্ভাবনা, অন্যদিকে কূটনৈতিক ব্যর্থতা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে তা দ্রুত একটি বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে। সবশেষে বলা যায়, ইরান আমেরিকা সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকটের রূপ নিতে চলেছে। এরদোগানের মতো নেতাদের আক্রমণাত্মক বক্তব্য, ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং ব্যর্থ কূটনীতি, সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি এটি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই আবহেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট করে বলেছেন যে যতদিন রাশিয়া, চীন এবং ইরান আছে, ততদিন বিশ্বের কোনো শক্তি নিজেদেরকে গ্লোবাল রুলার হিসেবে দেখাতে পারবে না। তার মানে এখানেও কোথাও না কোথাও কিন্তু একটা কনফ্লিক্টের আভাস পাওয়া যাচ্ছে। আপনাদের মত কি? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।